প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং ঈদ মোবারক সবাইকে। এই এপিসোডে কথা বলতে যাচ্ছি মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল নূর তুষারকে নিয়ে। অনেকদিন থেকেই আমার চ্যানেলের আমার অনেক সাবস্ক্রাইবার্স আমাকে অনুরোধ করেছিলেন আব্দুল নূর তুষারকে নিয়ে যাতে কিছু বলি। তো অনেকদিন থেকে আমি অনুরোধটি পাচ্ছি, আসলে বলা হয়নি। তো কয়েকদিন থেকেই ভাবছিলাম যে তাকে নিয়ে কিছু কথা বলা যেতে পারে। আর আব্দুল নূর তুষার একজন চেনা বামুন, চেনা বামুনের পৈতা লাগে না এমন কথা আমরা জানি। তারপরও যদি ইনকেস কারো তার সম্পর্কে খুব ভালো জানা না থাকে, আব্দুল নূর তুষার খ্যাতিমান বিতার্কিক। একসময় তিনি বিতর্ক করতেন এবং খ্যাতি অর্জন করেছিলেন, ছাত্র জীবন থেকেই তিনি করতেন। আর শুভেচ্ছা ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনা করতেন, তো সেখানেও জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তারপর অনেক কিছু করেছেন। বেসিকলি তিনি একজন ডাক্তার, তো বাট মেডিকেল প্র্যাকটিস করেন না, অন্য কাজ করেন। তো যাই হোক, লোকেরা তাকে মিডিয়া ব্যক্তিত্ব বলে সম্বোধন করে থাকেন আজকাল। আর টক শোতে সবসময় আছেন সরব, সোশ্যাল মিডিয়ায়, টক শোতে, সব জায়গায় আছেন, ইউটিউবে। তো আব্দুল নূর তুষার বলছিলাম যে খ্যাতিমান বিতার্কিক, কিন্তু ব্যক্তি জীবনে যখন তিনি টক শোতে কথা বলেন, ইউটিউব চ্যানেলে বক্তব্য রাখেন কিংবা সোশ্যাল মিডিয়ায়, তাকে সবসময় যুক্তি মেনে চলতে পারছেন এটি দেখছি না। তার বক্তব্যে, তার কথাবার্তায় যথেষ্ট ফ্যালেসি আছে। যুক্তিবিজ্ঞানের ভাষায় আমরা এটিকে ফ্যালেসি বলি, ভ্রান্তি, ভুল। তো লজিক্যাল ফ্যালেসি অসংখ্য তার বক্তব্যে। এবং আমি ব্যক্তিগতভাবে এটি আমাকে অবাক করে যে একজন বিতার্কিক, যিনি একসময় খ্যাতি অর্জন করেছিলেন বিতর্ক করে, তো তার কথাবার্তায়, তার উপস্থাপনায় যুক্তি তো থাকতে হবে। ছোট ছোট ফ্যালেসি তিনি করলে তো মানায় না, অন্য কেউ করলে হয়তো মানায়। তো অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তার বরাবরই একটি ঝামেলা দেখেছি। কোনো কারণে অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি সহ্য করতে পারছিলেন না। আর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশেষভাবে শিকার বানিয়েছিলেন, লাগামহীন সমালোচনা করেছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের। তার নোবেল প্রাইজ নিয়েও কটূক্তি করতে তিনি ছাড়েননি। অন্যেরা করলে, আবারও বলছি, সহ্য করা যায়, কিন্তু দেশ সেরা বিতার্কিক নোবেল প্রাইজকে যদি প্রশ্নবিদ্ধ করেন, সেটি দুঃখজনক। অধ্যাপক ইউনূস 18 মাস বাংলাদেশের সরকারে ছিলেন, সরকার প্রধান ছিলেন। তার শাসন কার্য নিয়ে সমালোচনা করা যেতে পারে, কেন করা যাবে না? অন্য সবার যদি করা যায় তারও যাবে, বাট সেটি হতে হবে যৌক্তিক, পরিমিতি বোধ থাকতে হবে সেখানে। কিন্তু তুষার সাহেব যখনই সেটি করেছেন, থাকেনি পরিমিতি বোধ। যেমন ছোট্ট একটি উদাহরণ দিব। আমরা জানি অধ্যাপক ইউনূস 2025-26 অর্থ বছরে বাজেট অধিবেশনে নোবেল প্রাইজটিকে আয়কর মুক্ত ঘোষণা করিয়ে নিয়েছে। এর বাইরেও আরও 9টি আন্তর্জাতিক প্রাইজকে বা পুরস্কারকে আয়কর মুক্ত রাখবার ব্যবস্থা করেছেন। আর সেগুলো হলো বুকার প্রাইজ, অস্কার এবং রেমন ম্যাগসেসে, এই সবগুলো আন্তর্জাতিক প্রাইজ। তো বাংলাদেশে কেউ যদি এই প্রাইজগুলো পান, নোবেল থেকে শুরু করে বুকার প্রাইজ, অস্কার এবং রেমন ম্যাগসাইসে, তাহলে সেগুলো যিনি পাবেন, তিনি সেই প্রাইজ যে নগদ মূল্য আছে, ক্যাশ টাকা, সেটি নিজে উপভোগ করতে পারবেন, আয়কর দিতে হবে না, আয়কর মুক্ত থাকবে সেটি। তো তুষার সাহেব বলেছেন যে তাহলে আমরা সবাই মিলে চেষ্টা করি নোবেল প্রাইজ পাওয়ার, এই মন্তব্য তিনি করেছেন। এবং অধ্যাপক ইউনূস নোবেলকে আয়কর মুক্ত করবার কারণে কটাক্ষ করে তিনি এই কথাটি বলেছেন। তো এখন কথা হলো, নোবেল প্রাইজ এই দেশে কজন মানুষ পেয়েছেন আগে, ভবিষ্যতেই বা কজন পাবেন? তো নোবেল প্রাইজের আয়কর মুক্ত হলে বাংলাদেশ কি হারিয়েছে? কিংবা বাংলাদেশ থেকে কোনো অভিনেতা অভিনেত্রী যদি গিয়ে অস্কার নিয়ে আসে যুক্তরাষ্ট্র থেকে, এবং তার সেই প্রাইজের অর্থমূল্য যদি আয়কর মুক্ত থাকে, তিনি সেটি উপভোগ করেন, কিংবা বুকার প্রাইজ সাহিত্যকর্মে অবদান রেখে কেউ যদি সেটি পান, এবং তার সেই প্রাইজ মানি যদি আয়কর মুক্ত থাকে, বাংলাদেশ কি হারায়? বরং সেই প্রাইজটি যিনি বাংলাদেশে নিয়ে আসবেন, তিনি বাংলাদেশের মাথা উঁচু করলেন বিশ্ব দরবারে, আমরা তার প্রতি কৃতজ্ঞ থাকব।
আমি তো বলবো এরকম প্রাইজগুলো কেউ নিয়ে আসতে পারলে, বুকার থেকে শুরু করে অস্কার কিংবা রেমন ম্যাগসাইসে কিংবা নোবেল, কেউ নিয়ে আসতে পারলে তার সেই প্রাইজ মানি তো আয়কর মুক্ত থাকা উচিতই। উপরন্তু সরকারের উচিত তাকে আরও পুরস্কৃত করা নানাভাবে। তো আব্দুল নূর তুষারের তাতে করে বেশ কষ্ট, তিনি এটি বুঝতেই পারছেন না কেন নোবেল প্রাইজ আয়কর মুক্ত হবে কিংবা অন্যান্য প্রাইজগুলো। তো এই বিষয়ে কটাক্ষ করেছেন। আচ্ছা ফাইন। তিনি জুলাই যোদ্ধাদের সমালোচনা করতে গিয়ে তাদেরকে তিনি সম্বোধন করেছেন হাঁটুর বয়সী ছেলে বলে। এইটিও বিতর্কের জন্ম দিয়েছে পুরো দেশে, হাঁটুর বয়সী ছেলে। তো একজন বিতার্কিক কাউকে যদি ছোট করতে হয়, কারো যদি সমালোচনা করতে হয়, তাকে টু দ্য পয়েন্ট তার বিষয়ে কথা বলতে হবে। হাঁটুর বয়সে কি মাজার বয়সে কি গলার বয়সী সেটি কোনো কথা হতে পারে না। বয়স সেখানে কোনো ফ্যাক্টর হতে পারে না, হওয়া উচিত না কোনোভাবেই। একজন বিতার্কিকের তো সে কথা ভালো করেই জানা উচিত, বয়স কী করে ফ্যাক্টর হবে এখানে। কারণ কেউ হাঁটুর বয়সী হলেই তার বুদ্ধি কম থাকবে, তিনি ভালো জানবেন না, তিনি কোনো কাজে দক্ষ হবেন না, সৎ হবেন না, সাহসী হবেন না, এমন তো কোনো বিষয় নেই। আবার বয়স হাসিনার চাইতে বেশি হলেও দুর্নীতিপরায়ণ হতে পারবেন না, হাসিনার মতো খুনি হতে পারবেন না, ছাত্র খুনি হতে পারবেন না, লুটেরা হতে পারবেন না, দেশদ্রোহী হতে পারবেন না, এমন তো না। তাই বয়স দিয়ে বা তাদের বয়স কম বলে তাদেরকে খাটো করে দেখা বা তাদেরকে তুচ্ছ করা একটি অত্যন্ত নিন্দনীয় বাজে কথা তিনি বলেছেন, বাট বলেছেন কথাটি। তো এইভাবে নানা সময় তিনি বিতর্ক জন্ম দিয়েই যাচ্ছেন। আর অতি সম্প্রতি আমরা জানি কুমিল্লা 4 আসনে সংসদ সদস্য এনসিপি দলীয় হাসনাত আবদুল্লাহ। তো হাসনাত আবদুল্লাহ তার আসনে জনগণের জন্য পাওয়া খেজুরগুলোর হিসেব দিয়েছিলেন। তার দেখা দেখি নারায়ণগঞ্জের যিনি এনসিপির এমপি তিনিও হিসেব দিয়েছিলেন। তো এইটি নিয়ে সারা দেশে তোলপাড়, লোকেরা কথা বলছে এবং লোকেরা খুশি এতে, সারা বাংলাদেশের মানুষ, যে এই প্রথম কেউ খেজুরের মতো একটি তুচ্ছ বিষয়েরও হিসেব দিল। আর অনেকে বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আমরা তো জানতামই না জনগণের জন্য খেজুর আসে। তো আরেক নেত্রী বলেছেন এনসিপির যে জানলেও আমরা জানতাম যে সেই আমাদের নেতা পাঠিয়েছে এই খেজুর যে বিদেশ থেকে এসেছে সৌদি আরবের সৌজন্যে, সেটি আমরা জানতাম না। আমরা জানতাম কোনো নেতা পাঠিয়েছেন, বড় ভাই পাঠিয়েছেন। তো এইসব আলোচনা চলছিল, লোকেরা খুব পছন্দ করেছেন হাসনাতের সেই পদক্ষেপটি। তো আসলে হাসনাতের সেই পদক্ষেপ ছিল একটি সিম্বলিক বিষয়, অর্থাৎ একজন গণপ্রতিনিধি, বিশেষভাবে সংসদ সদস্য, তার নির্বাচনী এলাকায় কোথায় কি হচ্ছে, সেই আসনে জনগণের জন্য কি বরাদ্দ আসে, উন্নয়নমূলক কি কাজ করতে হবে, সব কিছুর যদি হিসেব দেন, জবাবদিহিতা থাকে, বা যদি এটি এমপির কাজ নাও হয়, এমপি যদি জবাবদিহিতা নিশ্চিত করতে পারেন, সেইটি আমাদের জন্য চমৎকার, যেটি কখনো হয়নি। তো আব্দুল নূর তুষার বলেছেন যে এমপির কাজ না খেজুর গুনা বা খেজুরের হিসেব রাখা। সে কথা অনেক সমালোচিত হয়েছে সারা দেশে, কারণ সারা দেশের মানুষের আবেগকে তিনি আঘাত করেছেন। মানুষ খুশি খেজুর গুড়াতে, এমপি খেজুর গুনেছেন তাতে তিনি খুশি, যদিও এমপিদের প্রধান কাজ আইন প্রণয়ন করা, নীতি নির্ধারণ করা। এই দেশের কজন এমপি 54 বছরে আইন প্রণয়ন করবার মতো যোগ্যতা রাখতেন? আমি দুঃখিত, কথাটি আমাকে এভাবে বলতে হচ্ছে, হাতে গোনা কয়েকজন ছাড়া বাকিরা কি সেই যোগ্যতা রাখতেন? অনেক এমপি তো নামও লিখতে পারতেন না। এরকম তো হয়েছে। তো যাই হোক, তো যদিও আইন প্রণয়ন করা এমপিদের কাজ, কিন্তু খেজুরের হিসেব দেওয়া কোনো দোষের কিছু না, বাট তাতেও আপত্তি আব্দুল নূর তুষারের। অর্থাৎ ভালো ভালো ছোট ছোট কাজগুলোকে তিনি সমালোচনা করছেন। কেন করছেন তিনি হয়তো ভালো বলতে পারবেন। তো খেজুর কাণ্ডে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ট্রল করেছেন, সমালোচনা করেছেন। এর মধ্যে নিউ ইয়র্ক প্রবাসী বলা ঠিক হবে না, তিনি নিউ ইয়র্কে সম্ভবত বর্ন অ্যান্ড ব্রট আপ, ফাতেমা প্রিসিলা, যিনি একজন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাক্টিভিস্ট এবং কন্টেন্ট ক্রিয়েটার। তো সেই প্রিসিলা তাকে নিয়ে তার ফেসবুকে লিখেছেন, ছোট্ট করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রিয় দর্শক শ্রোতা। এই লোকটা আসলে কি চায়? তুষারকে বলছেন প্রিসিলা, একটা বড় পোস্ট চেয়েছিল, পায় নাই। হাঁটুর বয়সী ছেলেদের প্রশংসা না করে ভালো কাজ নিয়ে সমালোচনা, কতটা অসহায় ও মানসিক বিকারগ্রস্ত উনি। ওনাকে অনেক শ্রদ্ধা করি, কিন্তু এতটা ভাবতে অবাক লাগে। প্রিসিলা লিখেছেন তাকে নিয়ে। আচ্ছা, এবার মূল আলোচনায় এসে যাব। কেন এত কিছু বললাম, ভূমিকা তৈরি করলাম। তুষার গতকাল বক্তব্য রেখেছেন অধ্যাপক ইউনুসকে নিয়ে।
তো কালের কণ্ঠ হেডলাইন করেছে, ডক্টর ইউনূসকে রোহিঙ্গাদের সঙ্গে ঈদের নামাজে দেখতে চান ডাক্তার তুষার। আচ্ছা, ভিতরে কি আছে একটু দেখে নিই, ছোট, বড় হবে না বেশি। বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে আগামীকাল ঈদ উল ফিতরের নামাজ রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের সঙ্গে পড়ার আহ্বান জানিয়েছেন উপস্থাপক ও রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার আব্দুল নূর তুষার। তার ভাষ্য, গত বছর সরকারি টাকা খরচ করে রোহিঙ্গাদের দেশে ফেরানোর মিথ্যা আশ্বাস দিয়েছিলেন ডক্টর ইউনূস। আজ শুক্রবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডক্টর ইউনূসকে এই আহ্বান জানান আব্দুল নূর তুষার। ফেসবুক পোস্টে তিনি বলেন, আগামীকাল ঈদ। আগামীকাল ডক্টর ইউনূস জাতিসংঘের মহাসচিব সহ রোহিঙ্গাদের নিয়ে ঈদের নামাজ পড়ার কথা আরাকানে। এই মিথ্যা কথাটা তিনি সরকারের পয়সা খরচ করে জনসভা করে বলেছিলেন রোহিঙ্গাদের ক্যাম্পে। তুষার আরও বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীকাল নামাজ পড়তে অনুরোধ করছি রোহিঙ্গাদের ক্যাম্পে। ইউনূসকে আরাকানে তো হবেই না। এই ঈদে তিনি কোথায় নামাজ পড়বেন? এতদিন তিনি জুমার নামাজ কোথায় পড়তেন? এমন প্রশ্ন তোলেন আব্দুল নূর তুষার। তিনি বলেন, তাকে আগামীকাল চিকেন নেক, মুরগির গলা গেলা দিয়ে লটপটি খেতে দাওয়াত দেওয়া উচিত। এই প্রতারণার জন্য তাকে বিশ্ব বাটপার বলা কম হয়ে যায়। চার্লস শোবরাজের চেয়েও বড় খেলোয়াড় এই অ্যাপস্টেইন ইউনূস। তো এই জায়গাটিতে ফিরে আসবো, চার্লস শোবরাজ এবং অ্যাপস্টেইন ইউনূস। তার আগে এটুকু বলে রাখা ভালো, 2025-এর 14 মার্চ জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে অ্যান্টনিও গুটেরেস বাংলাদেশ ভিজিট করছিলেন। তখন ডক্টর ইউনূস তাকে নিয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছিলেন 14 মার্চ 2025। আর সেখানে রোহিঙ্গাদের তাদের নিজের দেশে মায়ানমারে 2026-এ ফিরে যাবার সুযোগ তৈরি হতে পারে এমন একটি আশাবাদ তিনি ব্যক্ত করেছিলেন। এটি কোনো গ্যারান্টি ছিল না, এটি কোনো এগ্রিমেন্ট ছিল না, এটি কোনো ট্রিটি ছিল না, কিছুই ছিল না, জাস্ট তার আশাবাদ। তো তিনি তো আর সরকারে নেই, তিনি কন্টিনিউ করতে পারেননি। তো সেই আশাবাদকে কেন্দ্র করে সেটাকে উদ্ধৃতি দিয়ে তুষার যে অশালীন বক্তব্য রেখেছেন, শিষ্টাচার বহির্ভূত এবং চরম ধৃষ্টতাপূর্ণ, সেটির নিন্দা জানাবার ভাষা আমার জানা নেই। তার সব গুণাবলী, যেটি বলছিলাম, খ্যাতিমান, বিতার্কিক এবং আরও অনেক গুণাবলী আছে, শুভেচ্ছার উপস্থাপক ইত্যাদি ইত্যাদি, সব কিছু ম্লান হয়ে গেল। আমি আর তাকে মূল্যায়ন অন্যভাবে করতে পারছি না। কারণ যিনি ডক্টর ইউনূসের মতো একজন লোককে, আগেই বলছিলাম যে ডক্টর ইউনূসের সমালোচনা করা যাবে, স্পেসিফিক তার শাসন কার্য নিয়ে কোথায় দুর্বলতা, কী করা উচিত ছিল, কী করা উচিত ছিল না, কিন্তু তাকে, প্রিয় দর্শক শ্রোতা, বহু বহু বছর আগে ভারতের একজন কুখ্যাত ক্রিমিনাল চার্লস শোবরাজ, তার সঙ্গে তুলনা করলেন ইউনূসকে তুষার, এবং অ্যাপস্টেইনকে, যুক্তরাষ্ট্রের কুখ্যাত সেক্স অফেন্ডার অ্যাপস্টেইন, সেই অ্যাপস্টেইনের সঙ্গে তুলনা করলেন। ভাবা যায় বিষয়টি? আর ডক্টর ইউনূস কোথায় ঈদের নামাজ পড়েন, কোথায় জুমার নামাজ পড়েন, আদৌ পড়েন কিনা, এই বিষয়ে তুষারের কেন মাথা ব্যথা থাকবে? এই বিতার্কে কী প্রমাণ দিচ্ছেন এসব বলে, কি বোঝাতে চাইছেন? তো তিনি আসলে তার সম্পর্কে প্রিসিলা যেটি বলেছিলেন যে উনি কি মানসিক বিকারগ্রস্ত, অরুচি হয় তার সম্পর্কে, আমাকেও ঠিক তাই বলতে ইচ্ছে করছে। তিনি নিশ্চয়ই কোনো মেন্টাল ডিসঅর্ডারে ভুগছেন, মানসিক বৈকল্য আছে তার। না থাকলে অধ্যাপক ইউনূসকে নিয়ে এইভাবে চর্চা তিনি করতেন না, অপ্রয়োজনীয় চর্চা এবং শিষ্টাচার বহির্ভূত, অমার্জিত, বেয়াদবিপূর্ণ আমি বলবো। কারণ উনি ডক্টর ইউনূসের প্রোফাইলের কাছে কিচ্ছু হয়ে যাননি, কিচ্ছু না, নাথিং। তো এই কথা আমি বলতাম না তাকে নিয়ে, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ ডক্টর ইউনূসকে এইভাবে পচানো যায় না, কোনো ওয়ে নেই তাকে এইভাবে পচাবার। সো নিন্দা করছি তাকে, এটি তিনি করতে পারেন না, এটি করা তার উচিত হয়নি। আর যে অ্যাপস্টেইনের কথা তিনি বলেছেন, আমি জানি না কোত্থেকে তিনি এটি পেয়েছেন। বাংলাদেশে ফেসবুকে বিভিন্ন জায়গায় অনেক ভুয়া খবর দিয়েছে যে ইউনূসের নাম অ্যাপস্টেইনের সঙ্গে জড়িয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, একদম বাজে কথা। কারণ 3 ফেব্রুয়ারি 2026 দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, আমাদের ইংরেজি দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড, এই সম্পর্কে একটি প্রতিবেদন ছেপেছে। সেই প্রতিবেদনে সুস্পষ্টভাবে উল্লেখ করেছে যে বাংলাদেশের কোনো ব্যক্তির সঙ্গে অ্যাপস্টেইনের কোনো যোগাযোগ হয়নি, প্রত্যক্ষ যোগাযোগ অন্য কোনো কারণে। যেমন আমি হুবহু লাইনটা এখানে কোট করতে পারি, several files mention Bangladesh directly
or in the context of international development and research initiatives. যে কিছু ফাইল পাওয়া গেছে, অ্যাবস্টেইন ফাইল, যেগুলো বাংলাদেশের নাম উল্লেখ করছে, আর সেই প্রসঙ্গ হলো ডেভেলপমেন্ট এবং রিসার্চ ইনিশিয়েটিভস। আইসিডিডিআরবির কোনো রিসার্চের বিষয়ে অ্যাবস্টেইন হয়তো ইনভেস্ট করতে চেয়েছিলেন, প্রাতিষ্ঠানিক বিষয়ে আলাপ আলোচনা হয়েছিল, প্রাথমিক আলোচনা, ফাইল চালাচালি হয়েছিল দু একবার, এই বিষয়ে কথা হয়েছে। এবং এই দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সরাসরি বলেছে বাংলাদেশের কোনো লোক এগুলোর সঙ্গে যুক্ত না। এমনকি হাসিনারও নাম এসেছে, ভুয়া প্রচার করেছে লোকেরা। হাসিনাও এটির সঙ্গে যুক্ত না, অ্যাবস্টেইনের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। বিএনপির আব্দুল আওয়াল মিন্টুর নাম এসেছে, তিনিও যুক্ত ছিলেন না ডিরেক্টলি এসব কোনো কর্মকাণ্ডে। অর্থাৎ সোজা কথা, বাংলাদেশের নাম এসেছে অন্য প্রসঙ্গে, কোনো ব্যক্তির নাম আসেনি, কোনো ব্যক্তি জড়িত না। তাই আব্দুল নূর তুষার কোন সাহসে ডক্টর ইউনূস